ফৌজদারি কার্যনীতিকে বোঝার স্বার্থে 5 ভাগে ভাগ করা যায়। এক, বিচারিক এখতিয়ার। বিচারিক এখতিয়ারের ধারা আমরা 31 থেকে 38 পর্যন্ত লিখব। 31 থেকে 38 এবং ধরে নিচ্ছে এখান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন হবে। 2, আপিল এখতিয়ার। আপিল ও রিভিশনাল এখতিয়ার লেখেন। আপিল ও রিভিশনাল এখতিয়ার। তাহলে আমরা একে কি লিখলাম? 31 থেকে 38। এরপর আমরা কি লিখলাম? আপিল এখতিয়ারের কাছে আমরা লিখি হচ্ছে ধারা 405 থেকে 431। ধারা 405 থেকে 431। ধারা 405 থেকে 431। আর রিভিশনাল এখতিয়ারের পাশে লিখি 435 থেকে 439 ক। লিখেছি 435 থেকে 439 ক লিখেছি। এবার 3 নম্বরে আমরা লিখি ফৌজদারি আদালতের বিচার পদ্ধতি। ফৌজদারি আদালতের বিচার পদ্ধতি। এই ধারাগুলো যখন আমরা পড়াবো তখন আর কি মিলিয়ে দেবো। কারণ 2 প্রকার আদালত আছে, ম্যাজিস্ট্রেট আদালত ও দায়রা আদালত। দুইটার বিচার পদ্ধতি 2 রকম, আমরা একসাথে মিলিয়ে দেবো। ওকে, আচ্ছা। এরপরে আমরা লিখি ধারাটা আমরা 241 থেকে 248 বলতে পারি, আবার 265 ক থেকে 265 নিউ পর্যন্ত যাইতে পারি। ধারাটা দরকার নাই, কারণ আমি পড়ানোর সময় পড়াই দেবো। এটা ধারাটা দরকার নাই। ওকে, আচ্ছা। তাহলে কত নম্বরে আছি আমরা? 4। এবার আমরা লিখব খালাস ও দণ্ড হ্রাস বৃত্তি। খালাস ও দণ্ড হ্রাস বৃত্তি। এই ধারাটাও আমরা পড়িয়ে দেবো। ওকে, এলোমেলো ভাবে আছে, সাজানোর জন্য অনেকগুলো ধারাকে আমরা একত্রিত করেছি। আচ্ছা, এরপরে আমরা 5 নম্বরে যেটা লিখবো সেটা হচ্ছে মামলা স্থানান্তরের এখতিয়ার। মামলা স্থানান্তরের এখতিয়ার 525 ক থেকে 528(2)। মামলা স্থানান্তরের এখতিয়ার 525 ক থেকে 528(2)। এখন এই 5 ভাগে যদি আমরা একটু মনে রাখতে পারি যে কোথায় কি আছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু ভালো হবে, যে মনে রাখা সহজ হবে এবং এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো হচ্ছে। 5 প্রকার এখতিয়ার 5 ভাগে কি কারণে ভাগ করেছি বলতে পারবেন? অধ্যায় আছে কতটি? এই 46টি অধ্যায়কে আমরা কয় ভাগে ভাগ করলাম? কি কি একটু পড়ে ফেলি। আচ্ছা, এখন মনির চৌধুরীর কবর নাটকে আমরা তার নাটকটা 3 অঙ্কের ছিল। মনির চৌধুরীর কবর নাটকটা কয় অঙ্কের ছিল? 3 অঙ্কের।
এই 3 অঙ্কের নাটকটাকে আমরা যদি ফৌজদারিতে সাজাই একটু, তাহলে আমরা লিখি একটি ফৌজদারি মামলা 3 অঙ্কে বিভক্ত লিখি। একটি ফৌজদারি মামলা 3 অঙ্কে বিভক্ত। 3 অঙ্কে ফোন বন্ধ করে একটু মনোযোগের সহিত কাজটা করি। ফোন আমারটা মনে হয় সাইলেন্ট করা, ফোনটা একটু চার্জারটা বন্ধ করে দেখলি। ওকে, তাহলে একটি ফৌজদারি মামলা কয় অঙ্কে বিভক্ত? আচ্ছা, প্রথম অঙ্কের নাম হচ্ছে তদন্ত। প্রথম অঙ্কের নাম কি? তদন্ত সমান সমান পুলিশ লিখি। তার মানে একটি ফৌজদারি মামলায় পুলিশের যাবতীয় কার্যক্রম তদন্তের অংশ হবে। পুলিশ একটা ফৌজদারি মামলায় যে ভূমিকাই পালন করুক না কেন সেটা কিসের অংশ হবে? আচ্ছা, 2 অনুসন্ধান। দ্বিতীয় অঙ্কের নাম কি? অনুসন্ধান। অনুসন্ধান সমান সমান আমরা লিখি যে বিচার্য বিষয় গঠনের পূর্বে, বিচার্য বিষয় গঠনের পূর্বে ম্যাজিস্ট্রেটের সামগ্রিক কার্যক্রমকে অনুসন্ধান বলে। সামগ্রিক কার্যক্রমকে অনুসন্ধান বলে। 3 বিচার বা বিচারিক কার্যক্রম। তাহলে তৃতীয় অঙ্কের নাম কি? বিচারিক কার্যক্রম। তাহলে বিচার্য বিষয় গঠনের পর আদালতের সামগ্রিক কার্যক্রমকে বিচার কার্যক্রম বলে। বিচার্য বিষয় গঠনের পর আদালতের সামগ্রিক কার্যক্রমকে কি বলে? বাহ, দেখছি। আচ্ছা, তাহলে আমরা 5 প্রকারটা একটু মনে করি। আবার একটু মনে করে কি বলে? এবার আমরা প্রথম যেটা আছে 1 নম্বরে ভাগে কি আছে? তাহলে আমরা দেখি যে আদালতের বিচারের এখতিয়ার, হেডলাইন করি। কত থেকে কত ধারা ছিল? 31 থেকে 38। আচ্ছা, কলমটা একটু রাখি। কলম রাখি। রিল্যাক্স। আমি যেভাবে বলবো একটু এরকম বলতে হবে। 31 1, 31 2, 31 3, 31 1 2 3 বলি। 31 1, 31 2, 31 3, 31 1 2 3 আবার বলি। আচ্ছা, তাহলে 31 1 এ আছে আইনে অনুমোদিত যে কোনো দণ্ড। 31 1 এ কি আছে?
এখন দণ্ডবিধির 53 ধারা অনুযায়ী আইন অনুমোদিত দণ্ড কত প্রকার? এই 5 প্রকার দণ্ড হচ্ছে ব্রি, যা, কা, অ, স, অর্থাৎ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, তার মানে আইনে অনুমোদিত যে দণ্ড দিতে পারবে এই দণ্ডটা কয় প্রকার? তাহলে 31 আমরা এইভাবে বলতে পারি না যে আইনে অনুমোদিত 5 প্রকার দণ্ড হাইকোর্ট দিতে পারবে, বলতে পারি? লেখেন না প্লিজ। তাহলে 31 আমরা কি বলছি? আইনে অনুমোদিত যে কোনো দণ্ড হাইকোর্ট দিতে পারবে। এখন 31(2)-এও একটা কথা আছে যে আইনে অনুমোদিত যে কোনো দণ্ড। 31(2)-এ কি আছে? আইনে অনুমোদিত যে কোনো দণ্ড। এখন এই 31(2) হচ্ছে দায়রা আদালত আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবে, কিন্তু যদি এই মৃত্যুদণ্ডটা অনুমতি দিবে বা অনুমোদন করবে হাইকোর্ট, কার্যকর করবে কে? সরকার। এই মৃত্যুদণ্ড অনুমোদন দেবে কে? কার্যকর করবে কে? তাহলে আমাদের মনে মনে মাথায় রাখতে হবে, পড়ার স্বার্থে যেহেতু বই আছে, পড়ার স্বার্থে আমরা মনে মনে রাখবো যে আইন অনুমোদিত যে কোনো দণ্ড দায়রা আদালত দিতে পারে, কিন্তু এই মৃত্যুদণ্ড যদি অনুমোদন নিতে হয় সেক্ষেত্রে কার অনুমোদন নিতে হবে? তাহলে আমরা ধরে নেব যে দায়রা আদালতে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা আরেকজনের উপরে নির্ভর করে। আমি কি বোঝাতে পেরেছি? বাস্তবায়ন আর কার্যকর এক জিনিস। বাস্তবায়ন করবে সরকার, বাস্তবায়ন করবে কে? সরকার। তাহলে 31(1)-এ আছে 5 প্রকারের দণ্ড, 31(2)-এ কি আছে? 5 প্রকারের দণ্ড। 31(3)-এ আছে, শর্তটা তো ভাঙবো আমরা, 31(3)-এ আছে 10 বছরের নিচে যে কোনো দণ্ড যুগ্ম দায়রা দেবে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আবার একটু কলম লিখে না প্লিজ। আমরা লিখবো 31(1)-এ 5 প্রকারের দণ্ড দিতে পারে হাইকোর্ট। এরপর আমরা লিখবো 31(2)-এ 5 প্রকারের দণ্ড দিতে পারে দায়রা। এরপর আমরা 31(3)-এ 10 বছর পর্যন্ত যে কোনো দণ্ড দিতে পারে যুগ্ম দায়রা। বোঝাতে পেরেছি? তাহলে একটু লিখে ফেলেন। হাত খুলে লেখেন, হাত খুলে লেখেন। সুন্দর হাতের লেখা। এখন কি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? যারা লাইভ দেখছেন কমেন্ট করেন প্লিজ, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? লিখেছি। আচ্ছা, তাহলে 31(1)-এ হচ্ছে হাইকোর্ট যে কোনো দণ্ড দিতে পারবে, 31(2)-এ দায়রা যে কোনো দণ্ড দিতে পারবে, 31(3)-এ যুগ্ম দায়রা 10 বছর পর্যন্ত যে কোনো দণ্ড দিতে পারবে। কিছু কথা থেকে যায়। কথাটা হচ্ছে যে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। বিশেষ দ্রষ্টব্য লেখা শেষ হয়েছে?
দায়রা আদালত আইনে অনুমোদিত যাহা দণ্ড প্রদান করিবেন তাহাই দিতে পারিবেন। বাপ রে বাপ, ঠিক আছে, হইতে হইতে বিশেষ দ্রষ্টব্য। তাহলে আমরা লিখি যে দায়রা আদালতের মৃত্যুদণ্ড অনুমোদন করবে হাইকোর্ট। দায়রা আদালতের মৃত্যুদণ্ড অনুমোদন করবে হাইকোর্ট। দায়রা আদালতের মৃত্যুদণ্ড অনুমোদন করবে হাইকোর্ট, লিখেছি? আচ্ছা, এবং মৃত্যুদণ্ড কার্যকর বা বাস্তবায়ন করবে সরকার। মৃত্যুদণ্ড কার্যকর বা বাস্তবায়ন করবে সরকার। এখন অনুমোদন আর কার্যকরের মধ্যে দুইটা হার্টফ্যাক্ট আছে। এই যে আমরা ঢোকার সময়, আজকে কে আসছেন খুঁজে লাগে, ঢোকার সময় আমার মনে হয় আপনি একাই বলেন যে স্যার আসবো, এছাড়া কেউ এই অনুমতিটা দিলেন স্যার আসবো কিনা। না, আমি বলছি যে কারো দরকার নাই, এটা তার মানে দরকার নাই মানে আপনাদের ঢোকার ক্ষমতা আছে, খেয়াল করতে হবে। আমার অনুমতি নেওয়ার কোনো দরকার নাই, আপনাদের ঢোকার কি ক্ষমতা আছে। আর যদি বলতাম না আমার অনুমতি ছাড়া কেউ কিন্তু এখানে ঢুকতে পারবে না, এইটা হচ্ছে অনুমতির একটা ব্যাপার। তার মানে দায়রা আদালত যখন মৃত্যুদণ্ড দেবে তখন নথি পেশ করবে হাইকোর্টের কাছে। হাইকোর্ট যদি বলে যে মৃত্যুদণ্ডের অনুমোদন দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু ওটা বাস্তবায়ন করা যাবে। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে অনুমতি নিয়ে করা আর অনুমতি না নিয়ে করার মধ্যে একটা কিন্তু পার্থক্য আছে। হাইকোর্ট এবং দায়রার মধ্যে এইটুকুই পার্থক্য। হাইকোর্টের কারো অনুমতি নেওয়ার দরকার নাই, কিন্তু দায়রা আদালতের কি হাইকোর্টের অনুমতি নিতে হবে। বুঝতে পেরেছেন? এরপর দেখবেন বিভিন্ন সিনেমায় দেখায় আর কি, সত্যের মৃত্যু নেই, এই ছবিটাতেই মনে হয় দেখাতে বেশি আপনার, যে একজন লোক রুমাল নিয়ে দাঁড়ায় থাকে। এই রুমাল নিয়ে যে দাঁড়ায় থাকে উনি হচ্ছেন জেলা প্রশাসক। বা আপনার লাইভে যতগুলো মৃত্যুদণ্ড দেখাইছে, যে অনেকগুলো মৃত্যুদণ্ড লাইভে দেখাইছে যে এখন সিভিল প্রিজন ঢুকতেছেন, এখন জেলা প্রশাসক ঢুকবেন, আমরা অচিরেই দেখতে পাচ্ছি যে এখন মৃত্যুদণ্ড কার্যকর হবে আর কিছুক্ষণের মধ্যে। দেখছেন না এগুলো? এই যে রুমালটা যিনি ফেলছেন উনি সরকারের একজন লোক। যখনই রুমালটা ফেলা হচ্ছে তখনই কি জল্লাদ হচ্ছে, টান দিচ্ছে যে ফাঁসিতে ঝুলিয়ে কি মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এই দায়িত্বটা হচ্ছে নির্বাহী বিভাগে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে শাস্তিটা দেওয়ার দায়িত্ব কার? বিচার বিভাগে। বিচার বিভাগে। আর কার্যকর করার দায়িত্বটা কার? নির্বাহী বিভাগ মানেই তো সরকার। এখান থেকে কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন আসছে, আমার ধারণায় এবার আবারও আসতে পারে। তাহলে 31/1, 31/2, 31/3, 31/1, 2, 3, 31/1 5 প্রকার দণ্ড, 31/2 5 প্রকার দণ্ড, 31/3 10 বছরের নিচে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, যদি তাই হয় সরকার কি মৃত্যুদণ্ড কার্যকর করবে? অনুমোদন দেবে কে? রিল্যাক্স, কলম আবার রাখেন। এ বাবু কলম রাখেন, কলম রাখেন। এবার বলেন প্রশ্নটা কি? আপনি কি এইমাত্র আসছেন? তাহলে একটু পরে বলে। আচ্ছা, 32/1, 32/2, 32/3, 32/1, 2, 3 বলেন। আবার বলেন, আবার বলেন। মজার বিষয় 1, 2, 3 এর সাথে এখানে খুব মিল। 1, 2, 3 এর সাথে এখানে কি খুব মিল। 1 হচ্ছে প্রথম শ্রেণী, 2 হচ্ছে দ্বিতীয় শ্রেণী, 3 হচ্ছে তৃতীয় শ্রেণী। কিন্তু গতকালকে আমরা একটা কথা বলছিলাম, প্রথম শ্রেণীর চেয়ে আমার কাছে একটু মর্যাদাপূর্ণ মনে হয় মেট্রোপলিটনকে। প্রথম শ্রেণীর চেয়ে একটু মর্যাদাপূর্ণ মনে হয় কি মেট্রোপলিটন। যেহেতু সব জায়গায় আগে মেট্রোপলিটন গাওয়া আছে, তাহলে আমরা 31/1 বলবো মেট্রোপলিটন অথবা প্রথম শ্রেণী। আমি কি বোঝাতে পেরেছি? 32 কি বলেন? মেট্রোপলিটন অথবা প্রথম শ্রেণী। এরপর 32/2 দ্বিতীয় শ্রেণী এবং 32/3 সবাই মেনে নিচ্ছে।
তাহলে 32 1 32 2 32 3 32 1 2 3 তাহলে মেট্রোপলিটন প্রথম দ্বিতীয় তৃতীয় বোঝাতে পারছি তাহলে 5 10 3 5 2 2 বলি 5 10 3 5 তাহলে 32 1 5 10 32 2 3 5 32 3 2 2 তাহলে 32 একে প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছরের কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করতে পারবে। বোঝাতে পেরেছি? একটু বলেন তো কি বলেছি? আবার বলে সবাই থাকেন আপনি বলেন তো তাহলে কষ্টটা দিলেন আপনি সবাই মানে আপনার জন্য দুইবার বলাই ওনারা একটু বলেন তো কি একটু জোরে জোরে বলেন যে 32 1 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলেন সরি 32 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম 5 10 অর্থাৎ 5 বছরের কারাদণ্ড 10,000 টাকা জরিমানা বলতে পারবেন? এই যে এখানে কিন্তু বলছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছর কারাদণ্ড 10,000 টাকা জরিমানা। ওকে আচ্ছা তাহলে 32 2 কি আছে বলেন? তাহলে 3 5 তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত বছরের কারাদণ্ড দিতে পারবে আর কত টাকা জরিমানা? আচ্ছা তাহলে 5 10 3 5 2 2 বলি 5 10 3 5 2 2 মাইকেল লাইনের 2017 তে আসছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত বছরের কারাদণ্ড দিতে পারবে বলেন? এরপর হচ্ছে আসছে 2000 এর সাথে আবার আসছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারবে? কত? দ্বিতীয় তৃতীয় আর তৃতীয়। আচ্ছা তাহলে এবার লেখেন ফ্রি হ্যান্ড হাত খুলে লেখেন কেন এরকম হাসান খালি একা পাস করবে? একদম পিছনে চলে যান। এটা ফ্রি হ্যান্ডে লেখেন, দয়া করে ফ্রি হ্যান্ডে লেখেন 5 10 3 5 2 2 মেট্রোপলিটন প্রথম দ্বিতীয় তৃতীয়। আগে কিন্তু মেট্রোপলিটন লিখতে বলছি আমি। সেই আহা 10 পর্যন্ত 10 এর উপরে না কথাটা এরকম। আচ্ছা এত এত প্যাচে না বিপদে পড়বে। লিখছি কি না? জি স্যার।
এই ফ্রি হ্যান্ডে লেখার গল্প শুনছেন, একটা গল্প না বললে ভালো লাগে না, আসলে মুড আসতেছে না আপনার। না 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 না, মানে ফ্রি হ্যান্ডে গল্প লেখা হলো আপনার চুরির বিচার করতেছে এক বিচারক। এখন চোর বলতেছে যে আপনার বিচার খুব ভালো হইতেছে, কিন্তু এক জায়গায় আমার একটু সমস্যা আছে। বলতেছে সমস্যাটা কি? বললো আমি তো আর চুরি করে নাই, করছে তো আমার হাত, আপনি আমার হাতটারে জেলে রেখে দিতে পারেন। তখন বিচারক মুচকি এসে বলতেছে যে ঠিক আছে, আপনার হাতটাকে 3 বছরের কারাদণ্ড প্রদান করা হলো। সে আস্তে আস্তে তার প্লাস্টিকের হাতটা খুলে রেখে চলে গেছে। তাই ফ্রি হ্যান্ডের ব্যাপার হলো এরকম, আপনারা একটু ফ্রি হ্যান্ডে লেখেন। ফ্রি হ্যান্ডে লেখা ব্যাপার ওই যে এখনো ফ্রি হ্যান্ডে লিখতেছে, দেখেন শেষই হয় না। ওই যে এখনো লেখে, ওই যে ফ্রি হ্যান্ড লেখা শেষ, ফ্রি হ্যান্ডে লেখা শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ধারা 33 কোন ম্যাজিস্ট্রেটের জরিমানা অনাদায় কারাদণ্ড, কোন ম্যাজিস্ট্রেটের জরিমানা অনাদায়ে কারাদণ্ড মূল কারাদণ্ডের, মূল কারাদণ্ডের নিজে একটু আন্ডারলাইন করবো দয়া করে। হ্যাঁ, তাহলে কি বলছি বলেন তো একটু? মূল কারাদণ্ডের 1/4 বেশি হবে না, মূল কারাদণ্ডের 1/4 বেশি হবে না। এটা কি আসছিল কোন বছর? আসছিল এই 17 থেকে আসছিল। আহারে দুঃখ লাগে। আচ্ছা তাহলে বলি, আবার বলি কি বলেন তো প্লিজ। আচ্ছা, আমরা গতকালকে 29 খ দ্বারা করছিলাম, মনে আছে? কি করছিলাম বলেন তো? আপনি করছিলেন? হ্যালো, আমার যুক্তি করতেছে, কিসের যুক্তি এত? করছিলেন বাসায়? বলছিলাম না 2 ঘন্টা পরে আসবেন, আমি 1 ঘন্টা ধরি, 2 ঘন্টা পর থেকে আপনি পরে আসবেন। বলছিলাম যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই অপরাধের বিচার করবে। এবং 300 কত ধারা ধারা ছিল এইখানে, কি ছিল আপনি শিওর থাকেন? এই 29 খ দিয়ে যদি না আসে তাহলে 29 গ দিয়ে আসবে। সি দেখি 29 সি ধারা। হ্যাঁ 29 গরু 29। এটা বিশেষ ম্যাজিস্ট্রেট, বিশেষ ম্যাজিস্ট্রেট আসেন না, এর জন্য জরিমানা আছে, একটু পরে বলবো লাইভে। বিশেষ বিশেষ 7 বছরের বেশি কারাদণ্ড প্রদান করতে পারবে না। এই ভুল বলতেছি মনে হয়, ঠিক আছে? ঠিক আছে, আমি যাবো, এখনই যাবো। 7 বছরের উপরে কারাদণ্ড দিতে পারবেন না, নাকি এরকম ছিল? 7 বছরের উপরে কারাদণ্ড দিলে হাইকোর্টে আপিল করতে হবে, এরকম না কথাটা? এইটা না?
ভুল বলতেছিলাম, কোন বিশেষ ম্যাজিস্ট্রেট 7 বছরের উপরে কারাদণ্ড দিলে হাইকোর্টে আপিল করতে হবে, লিখে না। কোন বিশেষ ম্যাজিস্ট্রেট 7 বছরের উপরে কারাদণ্ড দিলে হাইকোর্টে আপিল দায়ের করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ধারা, জুডিশিয়ারিতে আসছিল মনে হয়। কোন বিশেষ ম্যাজিস্ট্রেট 7 বছরের উপরে কারাদণ্ড প্রদান করলে হাইকোর্টে আপিল দায়ের করতে হবে। লেখেন। আচ্ছা, এবার আমরা দেখি ধারা 35। কলমটা একটু রাখেন, একটা গল্প বলবো। এই ঈদের নাটক দেখলাম সেদিন, ঈদের নাটকের মধ্যেও দেখলাম 35 ধারার খুব মিল আছে ঈদের নাটকের মধ্যে। এই তিশা আপা আর নিশো ছিল, নিশো আর তিশা আপা, না নিশো না, তাহসান ছিল, সরি ভুল বলতেছি আমি। হ্যাঁ হ্যাঁ, না না এটা না, তিশা আপা আর তাহসান হচ্ছে প্রেম করে বিয়ে করছে বাবার মতে। বিয়ে করার পর একটা পর্যায়ে এসে তারা হচ্ছে ডিভোর্সের পর্যায়ে চলে যাবে, এরকম একটা বিষয়। তা নায়িকার বাবা সে একটু বুদ্ধিমান মানুষ, সে চিন্তা করলো ডিভোর্সটা ঠেকানোর জন্য কি করতে হবে, একটা কিডন্যাপ করতে হবে। তা মেয়েকে কি করলো, কিডন্যাপ করলো। তা কিডন্যাপ করতে যে হচ্ছে আপনার একটা বাসায় আটকে রাখলো, একটা বাসায় আটকে রাখার পর তাকে হচ্ছে আঘাত করলো। আঘাত করার পর হচ্ছে সমস্যা কি, কোথায় ছিলাম, আঘাত করলো। এইখানে কয়টা অপরাধ হয়েছে আমার এখন বলতে পারবেন? 3টা অপরাধ হয়েছে আমার কাছে মনে হয়। একটা অপহরণ হয়েছে, একটা হচ্ছে আটক, অবৈধ আটক করেছে, আর একটা আঘাত করেছে, তাই না? কয়টা অপরাধ? তাহলে একই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু কয়টা অপরাধ ঘটছে, একই ঘটনায় কয়টা অপরাধ হয়েছে। তার মানে একটা মামলায় কয়েকটা অপরাধ হইতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? এই ধারাটার নাম কত? 35। তাহলে কি কতিপয় একই বিচারে কতিপয় অপরাধের ক্ষেত্রে একই বিচারে কতিপয় অপরাধের ক্ষেত্রে একই বিচারে কতিপয় অপরাধের ক্ষেত্রে কোন ম্যাজিস্ট্রেট 14 বছরের বেশি কারাদণ্ড প্রদান করতে পারবেন না। কত বছরের বেশি? আন্ডারলাইন করেন। এবং কোন ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারের দ্বিগুণ কারাদণ্ড প্রদান করতে পারবে না। এবং কোন ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারের দ্বিগুণ কারাদণ্ড প্রদান করতে পারবেন না। দ্বিগুণের বেশি বলি আমরা ওকে। আচ্ছা, দ্বিগুণের বেশি নাকি? কোন ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারের দ্বিগুণের বেশি কারাদণ্ড প্রদান করতে পারবেন না। ধারা 35 ক ধারা 35 ক ধারা 35 ক
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে যে সময় কালক্ষেপণ হয় তা দণ্ডাদেশ থেকে বাদ যাবে। যেমন কোন ব্যক্তির 5 বছর কারাদণ্ড হলে বিচার চলাকালীন সময়ে তিনি 2 বছর কারাগারে থাকলে বাকিটা বুঝে লাগেন। তিনি 3 বছর কারাভোগ করবেন। যা বলবেন তাই নামাজের ব্রেক করবেন। গোপনে বলেন।